বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী ডেভিড জে শোয়ার্টজের লেখা দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বইটি। আপনি যদি কখনো কোনো কাজ শুরু করার আগে ভেবে থাকেন যে আমি এটা করতে পারবো কিনা জানি না, তাহলে বুঝে নিন যে আপনার হারের শুরু সেখান থেকেই হয়ে গেছে। কিন্তু যদি আপনি নিজের মনে এই বিশ্বাস রাখেন যে হ্যাঁ, আমি এটা করতে পারবো, তাহলে আপনি জয়ের দিকে প্রথম পদক্ষেপটি নিয়ে ফেলেছেন। বিশ্বাসের শক্তি বা দ্য পাওয়ার অফ বিলিফ, এই কথাটাই ডেভিড জে শোয়ার্টজ তার বইতে খুব জোর দিয়ে বলেছেন। তিনি বলেন যে আপনার বিশ্বাসই হলো সেই প্রথম স্ফুলিঙ্গ যা কাজের জন্ম দেয়, আর কাজ ছাড়া কোনো স্বপ্নই থেকে যায়। ভাবুন তো, একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শেখে তখন সে পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে যায়, কিন্তু সে কি থেমে যায়? না, কারণ তার বিশ্বাস থাকে যে একদিন সে হাঁটতে পারবে, আর এই বিশ্বাসই তাকে ক্রমাগত চেষ্টা করার সাহস যোগায়। একইভাবে আমরা যখন বড় হই তখন সমাজ, ব্যর্থতা, অতীতের অভিজ্ঞতা এবং অন্যদের কথা আমাদের বিশ্বাসকে দুর্বল করে দেয়। আমরা ভাবি হয়তো এটা আমার দ্বারা সম্ভব নয়, যদি আমি ব্যর্থ হই তাহলে লোকে কি বলবে? আর এই সন্দেহ আমাদের ভেতরে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে যা আমাদের এগোতে বাধা দেয়। শোয়ার্টজ বলেন যে সন্দেহ বা ডাউট হলো এমন একটা ভাইরাস যা চুপচাপ আমাদের মনে প্রবেশ করে এবং আপনার প্রত্যেকটা ভালো চিন্তাকে ধীরে ধীরে মেরে ফেলে। যখন আপনি কোনো কাজ নিয়ে সন্দেহান হন, তখন আপনি সেই কাজের জন্য প্রয়োজনীয় শক্তি, মনোযোগ এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। আপনার পা নিজে থেকেই থেমে যায়। কিন্তু যখন আপনি বিশ্বাস করেন, সম্পূর্ণ মন দিয়ে বিশ্বাস করেন, তখন আপনি নিজের মস্তিষ্ককে একটা সংকেত দেন যে এটা সম্ভব, আর তারপর আপনার মন সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করার পথ খুঁজতে শুরু করে দেয়। এখন এইসব শুনে কেউ বলতে পারে যে আরে বন্ধু, শুধু বিশ্বাস করলেই তো সব কিছু হয়ে যায় না। হ্যাঁ, ঠিক কথা, কিন্তু শোয়ার্টজ তো এটাই বলছেন, বিশ্বাসই কাজের জন্ম দেয়, অর্থাৎ বিশ্বাস থেকেই কাজ শুরু হয়। যখন আপনি বিশ্বাস করেন তখন আপনি চেষ্টা করেন, যখন চেষ্টা করেন তখন আপনি শেখেন, যখন শেখেন তখন আপনি উন্নতি করেন, আর যখন উন্নতি করেন তখন আপনি জেতেন। ধরুন আপনার পাবলিক স্পিকিং বা জনসম্মুখে কথা বলতে ভয় লাগে, কিন্তু একদিন আপনি সিদ্ধান্ত নিলেন যে আমাকে মানুষের সামনে কথা বলতে শিখতেই হবে এবং আমি এটা শিখতে পারবো। এটা ভাবার পরেই আপনি অনলাইন ভিডিও দেখতে শুরু করলেন, আয়নার সামনে অনুশীলন করতে লাগলেন, ছোট ছোট দলে কথা বলতে শুরু করলেন এবং ধীরে ধীরে আপনি একজন আত্মবিশ্বাসী বক্তা হয়ে উঠলেন। কিন্তু প্রথম দিনই যদি আপনার মনে হতো যে এটা আমার দ্বারা হবে না, তাহলে আপনি কখনোই শুরু করতেন না। আর এটাই হলো বিশ্বাস বনাম সন্দেহের পার্থক্য। শোয়ার্টজ এটাও দেখেছেন যে সফল ব্যক্তিরা গড়পড়তা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান বা প্রতিভাবান হন না। পার্থক্যটা শুধু মানসিকতার। যারা সফল তারা বিশ্বাস করে যে তারা সফল হওয়ার যোগ্য, আর যখন কোনো মানুষ বিশ্বাস করে যে সে বড় কিছু করতে পারে, তখন সে বড় কিছু করার জন্য অনুপ্রাণিত থাকে। তখন সে বাধাকে অজুহাত হিসাবে দেখে না, বরং সেগুলোকে ভেঙে ফেলে। সে ব্যর্থতাকে হার মানার কারণ হিসাবে দেখে না, বরং তাকে সাফল্যের সিঁড়ি বানায়। বিশ্বাস একটা আবেগপূর্ণ ইঞ্জিনের মতো কাজ করে। যখন আপনি বিশ্বাস করেন তখন আপনার ভেতরে একটা তীব্র ইচ্ছা জন্মায়। সেই ইচ্ছা আপনাকে সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করে, আপনাকে ক্লান্ত হতে দেয় না এবং আপনাকে প্রত্যেকবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর সাহস যোগায়। শোয়ার্টজ বলেন যে যদি আপনি নিজের উপর বিশ্বাস না করেন, তাহলে অন্য কেউ কেন করবে? নিজের উপর বিশ্বাস করাই হলো আপনার প্রথম এবং সবচেয়ে বড় বিনিয়োগ। এখন এই বিশ্বাস কোনো ম্যাজিক ট্রিক নয় যে আজ ভাবলেন আর কাল থেকে সব কিছু নিখুঁত হয়ে গেল। শুরুতে আপনার আত্মবিশ্বাস নকল মনে হতে পারে, ভয়ও লাগতে পারে, কিন্তু সেই ভয়কে মোকাবিলা করার নামই হলো বিশ্বাস। আপনি যত বেশি বিশ্বাস করবেন ততবারই আপনি কাজ করবেন, আর যতবার আপনি কাজ করবেন ততটাই আপনার বিশ্বাস মজবুত হবে। এটা একটা পজিটিভ চক্র। বিশ্বাস কাজের জন্ম দেয়, কাজ সাফল্যের জন্ম দেয়, আর সাফল্য বিশ্বাসকে শক্তিশালী করে। আরেকটা মজার কথা শোয়ার্টজ বলেন যে যেভাবে নেতিবাচক চিন্তাভাবনা মানুষের চারপাশে নেটিভিটি ছড়ায়, ঠিক সেভাবে শক্তিশালী বিশ্বাস অন্যদেরও অনুপ্রাণিত করে। যখন আপনি নিজের ওপর এবং নিজের আইডিয়ার ওপর বিশ্বাস করেন, তখন মানুষ আপনাকে গুরুত্বের সাথে নিতে শুরু করে। আপনি একটা চুম্বকের মতো হয়ে যান। সুযোগ, সমর্থন এবং অনুপ্রেরণা স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে।
উদাহরণস্বরূপ ভাবুন, কেউ যদি নিজের ব্যবসা শুরু করে এবং পুরো আত্মবিশ্বাসের সাথে বলে যে আমি জানি এটা কাজ করবে, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই তার কথা মনোযোগ দিয়ে শোনে, বিনিয়োগ করে, সমর্থন করে। কিন্তু যদি সেই একই ব্যক্তি বলে দেখি কি হয়, হয়তো কাজ করতে পারে, তাহলে লোকেরাও অনিশ্চিত হয়ে পড়ে। আপনার বিশ্বাস আপনার প্রভাবও নির্ধারণ করে। তাই শোয়ার্টজ এটাই পরামর্শ দেন যে কোনো কাজ শুরু করার আগে নিজের ভেতরের বিশ্বাসকে পরীক্ষা করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যিই বিশ্বাস করি যে আমি এটা করতে পারবো? যদি উত্তর না হয়, তাহলে সবার আগে নিজের বিশ্বাস ব্যবস্থাকে পুনর্নির্মাণ করুন। প্রতিদিন নিজের মনকে ইতিবাচক কথা, অনুপ্রেরণামূলক গল্প এবং ছোট ছোট জয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিন। আপনি নিজেকে যত প্রমাণ দেবেন যে আপনি সক্ষম, ততটাই আপনার বিশ্বাস মজবুত হবে। আর হ্যাঁ, বিশ্বাসের মানে এই নয় যে আপনি কখনো ব্যর্থ হবেন না। ব্যর্থ তো সবাই হয়। পার্থক্যটা হলো, যখন আপনি বিশ্বাস করেন তখন আপনি ব্যর্থতাকে শেষ নয়, বরং একটা ফিডব্যাক বলে মনে করেন। আর এই মনোভাবই আপনাকে আবার চেষ্টা করার সাহস যোগায়। তাই যদি আপনি সত্যিই বড় কিছু অর্জন করতে চান, তা হয়ে যাক চাকরি, সম্পর্ক, স্বাস্থ্য বা কোনো স্বপ্নের প্রজেক্ট, তাহলে সবার আগে নিজের বিশ্বাসকে শানিত করুন। সন্দেহকে বাইরে বের করে দিন আর নিজেকে বলুন, হ্যাঁ আমি পারি। কারণ যখন আপনি বিশ্বাস করেন তখন আপনি এগোন, আর যখন আপনি এগোন তখন পৃথিবী আপনার জন্য রাস্তা তৈরি করতে শুরু করে। মনে রাখবেন, বিশ্বাস দিয়েই শুরু হয়, আর শুরুটাই হলো সেই ম্যাজিক যা লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ। যদি আপনি এই পর্যন্ত পড়ে থাকেন, তাহলে একটা ছোট্ট কথা মনে রাখবেন, বড় বিশ্বাস করুন, বড় ভাবুন, বড় কাজ করুন। কারণ ছোট বিশ্বাস ছোট ফল দেয়, আর বড় বিশ্বাস আপনার জীবন বদলে দেয়। কখনো খেয়াল করেছেন যে আমরা যখন কোনো বড় কাজ করার কথা ভাবি, তখন আমাদের মাথায় সবার আগে কি আসে? অজুহাত। আমরা ভাবি আমার শরীরটা ঠিক থাকে না, আমি অতটা স্মার্ট নই, বা এখন আমার বয়স হয়ে গেছে, বা আমার ভাগ্যটাই খারাপ। আর এই চারটে অজুহাতের পেছনে লুকিয়ে থাকে আমাদের ভয়, আমাদের দ্বিধা, আর নতুন কিছু করা থেকে বাঁচার অভ্যাস। ডেভিড জে শোয়ার্টজ তার বই দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগে এই রোগটার একটা নাম দিয়েছেন এক্সকিউজাইটিস। এটা কোনো শারীরিক রোগ নয়, কিন্তু এটা এমন একটি মানসিক রোগ যা মানুষের উন্নতিকে নীরবে শেষ করে দেয়। শোয়ার্টজ বলেন যে এক্সকিউজাইটিস হলো সেই অভ্যাস যেখানে মানুষ প্রত্যেকবার নিজের ব্যর্থতা বা নিষ্ক্রিয়তার জন্য কোনো না কোনো অজুহাত খুঁজে নেয়। আর এই অজুহাতগুলো এতটাই সাধারণ যে বেশিরভাগ মানুষ তার লক্ষ্য না করেই নিজের জীবনে গ্রহণ করে নেয়। প্রথম অজুহাত হলো দুর্বল স্বাস্থ্য। অনেক মানুষ বলে আমার শরীর ভালো থাকে না, আমি ঝুঁকি নিতে পারবো না, পরিশ্রমের কাজ করতে পারবো না। কিন্তু শোয়ার্টজ বলেন যে পৃথিবীতে এমন হাজার হাজার মানুষ আছেন যারা গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকা সত্ত্বেও বড় বড় সাফল্য অর্জন করেছেন। হেলেন কেলারের কথাই ভাবুন। তিনি দেখতেও পেতেন না, শুনতেও পেতেন না, কিন্তু তারপরেও তিনি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়েছেন। আপনি যদি আপনার শক্তি স্বাস্থ্যের অজুহাতে নষ্ট না করে সঠিক খাবার, সামান্য ব্যায়াম এবং বিশ্রামে লাগান, তাহলে স্বাস্থ্য নিজে থেকেই ভালো হতে শুরু করবে। স্বাস্থ্যকে অজুহাত বানানো ছেড়ে দিন, আর তাকে প্রেরণা বানান যে আমি ফিট হয়ে আমার স্বপ্ন পূরণ করব। দ্বিতীয় অজুহাত হলো বুদ্ধির অভাব। শোয়ার্টজ বলেন যে অনেকেই ভাবে যে তারা সফল হতে পারে না কারণ তারা জন্মগতভাবে বুদ্ধিমান নয়। কিন্তু বুদ্ধিমত্তা শুধু আইকিউ টেস্টের ব্যাপার নয়। স্মার্ট সে নয় যে সব কিছু জানে, স্মার্ট সে যে শিখতে জানে। যদি আপনার মনে হয় যে আপনি খুব জিনিয়াস নন, তাতে কোনো অসুবিধা নেই। পরিশ্রম করুন, শিখুন, চেষ্টা করুন আর উন্নতি করুন। পৃথিবীর অনেক বড় বড় উদ্যোক্তা বা নেতারা স্কুলে গড়পড়তা ছাত্র ছিলেন। পার্থক্য শুধু এটাই ছিল যে তারা অজুহাত তৈরি করেননি, তারা কাজ করেছেন। শোয়ার্টজ বলেন, মনে রাখবেন, কাঁচা বুদ্ধির চেয়ে চিন্তাভাবনা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভাবার ক্ষমতা, শেখার মনোভাব এবং ধারাবাহিক পরিশ্রম যে কোনো আইকিউয়ের চেয়ে বেশি কাজে আসে। শোয়ার্টজ বলেন, তৃতীয় অজুহাত হলো আমি খুব বুড়ো বা খুব ছোট। এটাও খুব সাধারণ। কিছু লোক বলে যে এখন আমার বয়স চলে গেছে, আর কিছু লোক বলে আমি এখনও খুব ছোট। কিন্তু বাস্তবতা হলো সাফল্যের জন্য কোনো সঠিক বয়স হয় না। কর্নেল স্যান্ডার্স তার 60-এর দশকে কেএফসি শুরু করেছিলেন, আর আজকের যুগে তো 15-16 বছরের ছেলেমেয়েরাও নিজেদের ব্যবসা শুরু করছে। বয়স শুধু একটা সংখ্যা, মানসিকতাই আসল ব্যাপার। যদি আপনি বিশ্বাস করেন যে আপনার বয়স আপনার শক্তি হতে পারে, তাহলে তা হয়েও যাবে। শোয়ার্টজ বলেন যে আপনার নিজের বয়স নিয়ে গর্ব করা উচিত। আপনি তরুণ হন আর আপনার কাছে শক্তি থাকুক, বা আপনি বয়স্ক হন আর আপনার কাছে অভিজ্ঞতা থাকুক। চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে পরিচিত অজুহাত হলো ভাগ্য। লোকেরা বলে আমার ভাগ্যটাই খারাপ,
ওর তো ভাগ্য ভালো ছিল, তাই ও জিতে গেল। সুয়ার্জ যেটাকে সবচেয়ে বিপজ্জনক অজুহাত বলে মনে করেন, কারণ এটা মানুষকে ক্ষমতাহীন করে তোলে। যখন আপনি ভাগ্যকে আপনার সাফল্য বা ব্যর্থতার কারণ বলে মনে করতে শুরু করেন, তখন আপনি কাজ করা বন্ধ করে দেন। সুয়ার্জ বোঝান যে সফল ব্যক্তিরা ভাগ্যের অপেক্ষা করে না, তারা পরিশ্রম করে, সুযোগ তৈরি করে, এবং যখন সুযোগ আসে তখন তারা প্রস্তুত থাকে। ভাগ্যকে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু প্রস্তুতি এবং মনোভাব আপনার নিয়ন্ত্রণে। আর প্রায়শই তারাই ভাগ্যবান হয় যারা প্রস্তুত থাকে। এবার ভাবুন, যদি আপনি ওপরের যে কোনো একটা অজুহাতে বিশ্বাস করেন, স্বাস্থ্য, বুদ্ধি, বয়স বা ভাগ্য, তাহলে কি আপনি সত্যিই বড় কিছু অর্জন করতে পারবেন? পারবেন না, তাই না? সুয়ার্জ বলেন যে প্রত্যেকবার যখন আপনি কোনো অজুহাত দেন, তখন আপনি নিজের উন্নতিকে 10 পা পিছিয়ে দেন। অজুহাত তৈরি করে কিছুই পাওয়া যায় না, না সম্মান, না ফল, না সুখ। অজুহাত তৈরি করা একটা আরামদায়ক অঞ্চল, কিন্তু এই অঞ্চল আপনাকে গড়পড়তা বানিয়ে দেয়। তাই সুয়ার্জ দৃঢ়ভাবে পরামর্শ দেন যে যদি আপনি জীবনে সত্যিই বড় কিছু করতে চান, তাহলে সবার আগে নিজের অজুহাতগুলোকে চিহ্নিত করুন। খেয়াল করুন আপনি কখন কখন অজুহাত দেন। আমার সময় নেই, আমার ভয় লাগে, আমার কাছে টাকা নেই। আর নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি আসল কারণ নাকি শুধু একটা অজুহাত? যখনই মনে কোনো অজুহাত আসবে, তাকে চ্যালেঞ্জ করুন, তাকে প্রশ্ন করুন। ভাবুন, যদি এই একই পরিস্থিতি অন্য কারোর সাথে হতো, তাহলে সেও কি হার মেনে নিত নাকি কিছু করত? তারপর নিজেকে আরেকটা প্রশ্ন করুন, এই অজুহাতকে এড়িয়ে আমি কি করতে পারি? এক্সকিউজাইটিস থেকে বেরোনোর সবচেয়ে ভালো উপায় হলো কাজ করা। অজুহাতের বিপরীত হলো কাজ। যখন আপনি কাজ করেন, তখন আপনার অজুহাতগুলো ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। উদাহরণস্বরূপ, যদি আপনি বলেন যে আপনার কাছে কোনো দক্ষতা নেই, তাহলে কাজটা হলো সেই দক্ষতা শেখা শুরু করা। যদি অজুহাত হয় যে আপনার কাছে সময় নেই, তাহলে কাজটা হলো আপনার রুটিন দেখে অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে সময় বের করা। এক্সকিউজাইটিস থেকে বেরোনো একটা অভ্যাসের ব্যাপার। শুরুতে মন বারবার অজুহাত তৈরি করবে, কিন্তু প্রত্যেকবার যখন আপনি সেই অজুহাতগুলোকে প্রত্যাখ্যান করে কাজ করবেন, তখন আপনি নিজের ভেতরে একটা নতুন শক্তি অনুভব করবেন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনি আপনার অজুহাতের ঊর্ধ্বে উঠে গেছেন, আর সেখান থেকেই আপনার আসল উন্নতি শুরু হবে। অজুহাতে ভরা জীবন শুধু অনুশোচনা দেয়, কিন্তু অজুহাত ছেড়ে কাজে ভরা জীবন সন্তুষ্টি, গর্ব এবং সাফল্য দেয়। সুয়ার্জ যেটা বলেন না যে সমস্যা আসবে না, সবার সাথেই হয়। পার্থক্য শুধু এটাই যে কিছু লোক সেই সমস্যাগুলোকে অজুহাত বানিয়ে নেয়, আর কিছু লোক সেগুলোকে আরও শক্তিশালী হওয়ার কারণ বানিয়ে নেয়, এগিয়ে যাওয়ার কারণ বানিয়ে নেয়। তাই যদি আপনি সত্যিই বড় কিছু ভাবেন, তাহলে আপনার ভেতরে সেই আওয়াজটাকে বন্ধ করুন যা বলে তুই পারবি না, তোর তো এই অভাব আছে। আর তার জায়গায় একটা নতুন আওয়াজকে জায়গা দিন, আমি করব, পরিস্থিতি যেমনই হোক না কেন। কারণ শেষে জীবন তাদেরকেই পুরস্কার দেয় যারা অজুহাত তৈরি করে না, বরং কাজ করে। তাই অজুহাত দেওয়া বন্ধ করুন, কাজ করা শুরু করুন। এটাই সুয়ার্জের সহজ এবং শক্তিশালী বার্তা। মাঝে মাঝে আমাদের সবারই মনে হয় যে আমাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা নেই যা অন্যদের মধ্যে থাকে। যখন কেউ মঞ্চে আত্মবিশ্বাসের সাথে কথা বলে, মানুষের সাথে খোলাখুলি মেশে সিদ্ধান্ত নেয়, তখন আমরা শুধু দূর থেকে দাঁড়িয়ে ভাবতে থাকি, ইস, আমিও যদি এমনটা করতে পারতাম। কিন্তু সত্যিটা হলো, আত্মবিশ্বাস কোনো জন্মগত উপহার নয়, এটা একটা স্কিল যা ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে তৈরি হয়। ডেভিড জে সুয়ার্জ তার দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বইতে এটা ব্যাখ্যা করে যে আত্মবিশ্বাস এমনি এমনি আসে না, মোকাবিলা করে তৈরি করতে হয়। সুয়ার্জ বলেন যে আত্মবিশ্বাস তখন বাড়ে যখন আমরা আমাদের ভয়ের মুখোমুখি হই। ভয় থেকে পালালে তা আরও বড় হয়ে যায়, কিন্তু যখন আমরা তার চোখে চোখ রেখে দাঁড়াই, তখন ভয় নিজেই ছোট হতে শুরু করে। প্রত্যেকবার যখন আমরা কোনো ভয়কে মোকাবিলা করি, আমাদের আত্মবিশ্বাস এক ধাপ উপরে চলে যায়। সুয়ার্জ বারবার জোর দিয়ে বলেন যে ভয়ের সাথে লড়ার সবচেয়ে ভালো উপায় হলো কাজ করা। আপনি যত বেশি কাজ করবেন, তত বেশি আত্মবিশ্বাস আসবে। ভাবুন, যখন কোনো বাচ্চা প্রথমবার সাইকেল চালানো শেখে, তখন সে ভয় পায়, পড়ে যাওয়ার ভয়, চোট লাগার ভয়, সবার সামনে লজ্জিত হবার ভয়। কিন্তু যত সে অনুশীলন করে, একটু একটু করে চালাতে শুরু করে, পড়ে যায়, আবার ওঠে, ততই তার মধ্যে আত্মবিশ্বাস আসতে শুরু করে। এই একই নীতি আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য, তা হোক পাবলিক স্পিকিং, নতুন মানুষের সাথে মেশা বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়া। যতক্ষণ না আপনি চেষ্টা করবেন, আত্মবিশ্বাস আসবে না। সুয়ার্জ একটা খুব সহজ উপায় বলেন, আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট এমন কাজ করুন যা আপনার কমফোর্ট জোনের বাইরে। যেমন কোনো অপরিচিত ব্যক্তিকে আত্মবিশ্বাসের সাথে হেসে সালাম জানানো, বা কোনো মিটিংয়ে নিজের আইডিয়া স্পষ্ট এবং আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করা। যখন আপনি এমনটা করেন, তখন আপনি নিজের মস্তিষ্ককে এই সংকেত দেন যে আমি সক্ষম, আমি ভয়ের পরেও কাজ করতে পারি। আর এই অভ্যাসই আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে তোলে।
সুয়ার্জ একটা খুব মজার কথা বলেন, আত্মবিশ্বাসের সাথে কাজ করুন, তাহলে আপনি ভেতর থেকেও আত্মবিশ্বাসী অনুভব করবেন। এর মানে এটা নয় যে আপনি নকল হয়ে যান, এর মানে এই যে আপনি ভয়কে প্রকাশ না করে সেই ভয়ের পরেও এগিয়ে চলুন। যখন আপনি যে কোনো পরিস্থিতিতে আপনার শারীরিক ভাষা আত্মবিশ্বাসী রাখবেন, সোজা হয়ে দাঁড়ানো, চোখে চোখ রেখে কথা বলা, স্পষ্ট এবং স্থির গলায় কথা বলা, তখন সামনের মানুষটিও আপনাকে আত্মবিশ্বাসী বলে মনে করবে এবং ধীরে ধীরে আপনার মস্তিষ্কও সেই সংকেত মানতে শুরু করবে। সুয়ার্জ পরামর্শ দেন যে আপনি নিজের সাথে বারবার ইতিবাচক কথা বলুন, যেমন আমি করতে পারি, আমি ভয়ের চেয়ে বড়, আমি বলতে পারি, আমি হারতে নয় শিখতে এসেছি। এই ছোট ছোট কথাগুলো আপনার মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করে। নেতিবাচক আত্মকথন, যেমন আমি পারবো না, লোকে কি ভাববে, আমি ছোট, এইসব কথা আপনার আত্মবিশ্বাসকে ভিতর থেকে ধীরে ধীরে খেয়ে ফেলে। তাই একে ইতিবাচক আত্মকথন দিয়ে প্রতিস্থাপন করুন। আত্মবিশ্বাস বাড়ানোর আরেকটা উপায় হলো জ্ঞান এবং প্রস্তুতি। যখন আপনি কোনো বিষয়ে আত্মবিশ্বাসী বোধ করেন না, তখন প্রথম পদক্ষেপ হলো সেই বিষয়টাকে ভালোভাবে বোঝা। আপনি যত বেশি প্রস্তুত থাকবেন, তত বেশি আত্মবিশ্বাসী থাকবেন। সুয়ার্জ যেটাই বলেন যে প্রত্যেকবার যখন আমরা কোনো কাজের জন্য ভালোভাবে প্রস্তুতি নিই, তখন আমাদের নার্ভাসনেস নিজে থেকেই কমে যায়। আরেকটা খুব শক্তিশালী কৌশল হলো কল্পনা বা ভিজুয়ালাইজেশন। অর্থাৎ মানসিকভাবে নিজেকে কল্পনা করুন সেই কাজটি আত্মবিশ্বাসের সাথে করতে। উদাহরণস্বরূপ, যদি আপনাকে কোনো অনুষ্ঠানে কথা বলতে হয়, তাহলে নিজেকে কল্পনা করুন যে আপনি মঞ্চে দাঁড়িয়ে শান্তভাবে কথা বলছেন, লোকেরা মনোযোগ দিয়ে শুনছে আর আপনি আত্মবিশ্বাসী বোধ করছেন। ভিজুয়ালাইজেশন মস্তিষ্ককে একটা ইতিবাচক স্মৃতি দেয়, আর যখন আসল মুহূর্তটা আসে তখন মস্তিষ্ক সেই ছবিটাই মনে করে এবং আত্মবিশ্বাস বেড়ে যায়। সুয়ার্জ একটা খুব সাধারণ ভুলের কথাও বলেন। আমরা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি এবং তারপর নিজেকে ছোট মনে করি। যখন আমরা কোনো আত্মবিশ্বাসী ব্যক্তিকে দেখি, তখন আমরা ভাবি, ও তো জন্ম থেকেই আত্মবিশ্বাসী, আমি ওর মতো হতে পারবো না। কিন্তু এই ভাবনাটা ভুল। আমরা সবাই আলাদা, আর আমাদের সবার কাছেই আত্মবিশ্বাস বাড়ানোর সমান ক্ষমতা আছে। আপনাকে অন্যদের সাথে নয়, নিজের সাথে তুলনা করতে হবে। আপনি গতকালের চেয়ে আজ ভালো হচ্ছেন কিনা, এটাই সবচেয়ে বড় মাপকাঠি। আত্মবিশ্বাসের যাত্রা কখনো মসৃণ হয় না। কখনো আপনি নার্ভাস বোধ করবেন, কখনো ব্যর্থও হবেন। কিন্তু সুয়ার্জ বলেন, পড়ে যাওয়াটা ব্যর্থতা নয়, চেষ্টা না করাটাই আসল ব্যর্থতা। যখন আপনি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ান, তখন আপনার ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাস দুটোই আরও বেড়ে যায়। তাই হার মানবেন না, অনুশীলন করতে থাকুন, ছোট ছোট পদক্ষেপ নিন, আর ধীরে ধীরে আপনি নিজের ওপর বিশ্বাস করতে শিখে যাবেন। এবার একবার কল্পনা করুন আপনার জীবনটা কেমন হবে যদি আপনার নিজের ওপর পুরো বিশ্বাস থাকে, যদি আপনি মিটিংয়ে ভয় না পেয়ে নিজের কথা রাখতে পারেন, যদি আপনি ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেন, যদি আপনি নিজের আইডিয়া সাহসের সাথে শেয়ার করতে পারেন। এই সব কিছুই সম্ভব, শুধু আপনার কাজের উপর নির্ভর করে। আত্মবিশ্বাস কোনো বিলাসিতা নয়, এটা একটা প্রয়োজন, আর প্রত্যেক মানুষের কাছেই এই প্রয়োজন পূরণ করার ক্ষমতা আছে। পার্থক্য শুধু এটুকুই, কিছু লোক ভয়ের ঊর্ধ্বে উঠে কাজ করে আর কিছু লোক অজুহাতের পেছনে লুকিয়ে থাকে। সুয়ার্জের স্পষ্ট বার্তা হলো, আপনার ভয়ের মোকাবিলা করুন, কথা বলুন, ঝুঁকি নিন এবং দেখুন আপনার আত্মবিশ্বাস কিভাবে বেড়ে যায়। তাই পরের বার যখন আপনার মনে হবে যে আপনার আত্মবিশ্বাস নেই, তখন শুধু মনে রাখবেন, আত্মবিশ্বাস এমন কোনো জিনিস নয় যা বাইরে থেকে আনতে হয়। ওটা আপনার ভেতরেই আছে, শুধু তাকে বাইরে বের করে আনার জন্য আপনার একটু সাহস, একটু কাজ আর একটু সময় লাগবে। আর যদি আপনি এই তিনটে জিনিস দিতে প্রস্তুত থাকেন, তাহলে কেউ আপনাকে আত্মবিশ্বাসী হওয়া থেকে এবং তারপর সফল হওয়া থেকে আটকাতে পারবে না। প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে বড় কিছু হোক, অর্থপূর্ণ কিছু হোক, এমন কিছু হোক যা নিয়ে সে গর্ব করতে পারে। কিন্তু প্রায়শই মানুষ ভাবে যে শুধু ভাগ্যবান লোকেরাই বড় কাজ করতে পারে। আসলে এমনটা নয়। ডেভিড জে সুয়ার্জ তার বই দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগে একটা খুব শক্তিশালী কথা বলেন, যদি আপনি বেশি পেতে চান তাহলে প্রথমে আপনাকে বেশি করে ভাবতে হবে। এটাই হলো লক্ষ্য নির্ধারণ বা গোল সেটিং এবং স্বপ্নের শুরু। যতক্ষণ না আপনি ভাবছেন
যে আপনার কি চাই এবং কিভাবে চাই, ততক্ষণ বড় কিছু অর্জন করা প্রায় অসম্ভব। যখন আমরা ছোট লক্ষ্য রাখি তখন আমরা নিজেদেরকে ছোট পরিসরেই সীমাবদ্ধ করে ফেলি, কিন্তু যখন আমরা আমাদের লক্ষ্যগুলোকে বড় রাখি তখন আমাদের মনও স্বয়ংক্রিয়ভাবে প্রসারিত হয়ে যায়। শোয়ার্টজ বলেন যে মন একটা পেশির মতো, আপনি যত বেশি একে প্রসারিত করবেন তত বেশি এটা বাড়বে। যখন আপনি ভাউসী এবং উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেন তখন আপনার মস্তিষ্ক সেই লক্ষ্যগুলো অর্জন করার উপায় খুঁজতে শুরু করে। লক্ষ্য নির্ধারণ শুধু একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া নয় যেখানে আপনি নোটবুকে কিছু পয়েন্ট লেখেন আর তারপর ভুলে যান। এটা একটা গভীরভাবে আবেগপূর্ণ প্রক্রিয়া যেখানে আপনি আপনার ইচ্ছা, আপনার ক্ষমতা এবং আপনার জীবনের দিক নির্দেশনাকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেন। আর যখন এই স্বচ্ছতা থাকে তখন কাজ করা আরও সহজ হয়ে যায়। শোয়ার্টজ বলেন যে লক্ষ্য নির্ধারণের প্রথম ধাপ হলো কল্পনা বা ভিজুয়ালাইজেশন, অর্থাৎ মানসিকভাবে আপনি আপনার মনে সেই ছবিটা তৈরি করুন যে আপনি যা চান তা ইতিমধ্যেই বাস্তবে পরিণত হয়েছে। কল্পনা করুন আপনি সেই চাকরিটা করছেন যেটা আপনার পছন্দের, আপনার ব্যবসা বাড়ছে, আপনার নিজের বাড়ি আছে, পরিবার খুশি এবং আপনি নিজে আত্মবিশ্বাসী এবং সন্তুষ্ট বোধ করছেন। এসব শুধু ফ্যান্টাসি নয়, এটা হলো ভিশন বা স্বপ্ন। যখন আপনি কোনো জিনিসকে স্পষ্টভাবে কল্পনা করেন তার ছোট ছোট খুঁটিনাটি সহ, তখন আপনার মন সেই কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য কাজ করতে শুরু করে। কল্পনা করার সময় শুধু ছবি দেখাই যথেষ্ট নয়, তাকে অনুভবও করতে হয়। যেমন সেই মুহূর্তের আনন্দ, সেই সফলতার গর্ব, সেই অভ্যন্তরীণ সন্তুষ্টি, সব কিছু আপনার কল্পনার মধ্যে অনুভব করুন। যখন আপনি কোনো লক্ষ্যকে মনে মনে বারবার দেখেন এবং অনুভব করেন তখন সেটা ধীরে ধীরে আপনার অবচেতন মনে বসে যায়, আর এখান থেকেই আসল জাদু শুরু হয়, যখন আপনার অবচেতন মন আপনাকে সেই লক্ষ্যের দিকে ঠেলে দেয়। কিন্তু শুধু ভাবা আর কল্পনা করাই যথেষ্ট নয়। শোয়ার্টজ স্পষ্ট বলেন যে স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা খুব জরুরি, অর্থাৎ এমন একটা পরিকল্পনা যেটা বাস্তবসম্মত, সময়বদ্ধ আর যার উপর আপনি প্রতিদিন একটু একটু করে কাজ করতে পারেন। এই পরিকল্পনা তৈরির সময় আপনি আপনার বড় লক্ষ্যকে ছোট ছোট কার্যকর পদক্ষেপে ভাগ করে নিন, যেমন মাইলস্টোন। যেমন যদি আপনার লক্ষ্য হয় একজন লেখক হওয়ার, তাহলে প্রথম ধাপ হতে পারে প্রতিদিন 500 শব্দ লেখা, তারপরে 1 মাসে একটা অধ্যায় শেষ করা এবং তারপর 3 মাসে প্রথম খসড়া তৈরি করা। প্রত্যেকটা ছোট ধাপ পূরণ করার পর আপনি একটা অর্জনের অনুভব পাবেন যা আপনার প্রেরণা বাড়াবে, আর তারপর যখন আপনি ক্রমাগত উন্নতি করবেন তখন আত্মবিশ্বাসও বাড়বে আর গতিও বাড়বে। শোয়ার্টজ এই বিষয়টির উপর জোর দেন যে যখন আপনি নিজের প্রগতি দেখেন তখন আপনি আপনার বড় লক্ষ্যকে ভয় পাওয়া ছেড়ে দেন এবং উত্তেজিত বোধ করেন। অনেক সময় মানুষ লক্ষ্য নির্ধারণ করে না কারণ তাদের মনে হয় যে এত বড় লক্ষ্য আমি কিভাবে অর্জন করব, বা আমার কাছে সময় নেই, সম্পদ নেই, অভিজ্ঞতা নেই। কিন্তু শোয়ার্টজ মনে করিয়ে দেন যে কোনো বড় লক্ষ্য তখনই সম্ভব যখন তা আপনি ভাবতে সাহস করেন। আপনি যদি শুধু বর্তমান পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেন যে আপনি কি করতে পারেন, তাহলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। স্বপ্নের মানেই হলো নিজের বর্তমান বাস্তবতার বাইরে গিয়ে দেখা যে আপনি কি হতে পারেন। শোয়ার্টজ লক্ষ্য নির্ধারণকে শুধু ব্যক্তিগত অর্জনের সাথে যুক্ত করেন না, বরং তিনি একে জীবনের একটা বৃহত্তর উদ্দেশ্যের সাথে যুক্ত করেন। যখন আপনার লক্ষ্য শুধু টাকা উপার্জন বা বিখ্যাত হওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে বরং কোনো অর্থপূর্ণ উদ্দেশ্যের সাথে যুক্ত থাকে, তখন তার শক্তি আরও বেশি হয়। যেমন যদি আপনার লক্ষ্য হয় যে আপনি অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাহলে আপনার প্রেরণা অনেক বেশি গভীর হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা শোয়ার্টজ বলেন, লক্ষ্যগুলোকে স্পষ্টভাবে লিখুন। যখন আপনি আপনার লক্ষ্যগুলো কাগজে লেখেন তখন সেগুলো অস্পষ্ট চিন্তা থেকে বেরিয়ে এসে বাস্তব প্রতিশ্রুতিতে পরিণত হয়, আর যখন আপনি সেগুলো প্রতিদিন পড়েন তখন সেগুলো আপনাকে ক্রমাগত মনে করিয়ে দেয় যে আপনার জীবনের দিক নির্দেশনা কী। অনেক সফল ব্যক্তি এই অভ্যেসটি অনুসরণ করেন। তারা তাদের লক্ষ্যগুলো প্রতিদিন পর্যালোচনা করেন, সেগুলোকে সংশোধন করেন এবং তাদের অগ্রগতি ট্র্যাক করেন।
কখনো কখনো এমনও হবে যে আপনি কোনো লক্ষ্যে কাজ করছেন আর মাঝে কোনো বাধা চলে এলো, কোনো ব্যর্থতা, কোনো প্রত্যাখ্যান, কোনো বিলম্ব। শোয়ার্জ এটাই বলেন যে বাধা আসবেই, কিন্তু সেগুলো এটা নির্ধারণ করে না যে আপনি কোথায় পৌঁছাবেন। বাধার মানে এটা নয় যে আপনার লক্ষ্য ভুল ছিল, এর মানে শুধু এটাই যে আপনাকে একটু মানিয়ে নিতে হবে, একটু আরও শক্তিশালী হতে হবে। যদি আপনার স্বপ্ন শক্তিশালী হয় তাহলে কোনো প্রতিবন্ধকতাই আপনাকে আটকাতে পারবে না। শোয়ার্জ এটাও পরামর্শ দেন যে আপনি আপনার লক্ষ্য সম্পর্কে অন্যদের সাথে কথা বলুন, বিশেষ করে তাদের সাথে যারা আপনাকে সমর্থন করে। যখন আপনি আপনার স্বপ্ন শেয়ার করেন তখন দুটো লাভ হয়। এক, আপনি আরও স্বচ্ছতা পান। দুই, আপনি দায়ী বোধ করতে শুরু করেন। আর কখনো কখনো একটা কথোপকথনই আপনার পুরো মানসিকতাকে বদলে দেয়। যখন আপনি লক্ষ্য নির্ধারণ করেন তখন আরেকটা জিনিস জরুরি, ধৈর্য। অনেক সময় আমরা তাড়াহুড়োতে ফল চাই, কিন্তু শোয়ার্জ মনে করিয়ে দেন যে বড় জিনিসের সময় লাগে। আপনাকে আপনার পরিকল্পনার সাথে ধারাবাহিক থাকতে হবে, ছোট ছোট বিজয়গুলো উদযাপন করতে হবে এবং আপনার স্বপ্নের ওপর বিশ্বাস রাখতে হবে। তিনি বলেন, বড় সফলতা আসলে ছোট ছোট সফলতারই যোগফল দিনের পর দিন। শেষে লক্ষ্য নির্ধারণ এবং স্বপ্ন দেখা শুধু কোনো তাত্ত্বিক ধারণা নয়, এটা আপনার জীবনকে দিক নির্দেশনা দেওয়ার কম্পাস। যখন আপনার কাছে একটা স্পষ্ট স্বপ্ন থাকে তখন আপনি বিক্ষিপ্ততা থেকে দূরে থাকেন, আপনি আপনার শক্তি সঠিক জায়গায় বিনিয়োগ করেন এবং আপনি ধীরে ধীরে আপনার সম্ভাবনাকে উন্মোচন করেন। তাই এখন প্রশ্ন এটা নয় যে আমি কি করতে পারি, বরং প্রশ্ন হলো আমি কি করতে চাই এবং তার জন্য কি আমি প্রস্তুত। শোয়ার্জের বার্তা একেবারে সোজা, বড় ভাবুন, স্পষ্টভাবে কল্পনা করুন, স্মার্টভাবে পরিকল্পনা করুন এবং প্রতিদিন কাজ করুন, আর তারপর দেখুন কিভাবে আপনার জীবন একটা স্বপ্ন থেকে বাস্তবে বদলে যায়। প্রত্যেক মানুষের ভেতরে একটা অনন্য চিন্তাভাবনা থাকে, পৃথিবীকে দেখার একটা আলাদা দৃষ্টিকোণ থাকে। কিন্তু হয়টা কি যে আমরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত একই ধরনের চিন্তাভাবনার ছাঁচে ঢেলে যাই, যা সমাজ শেখায়, যা স্কুল শেখায়, যা লোকেরা বলে যে এমনটাই হয়, এটাই সঠিক উপায়, ঝুঁকি নিও না, নিরাপদে থাকো। ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা একটা বাক্সে বন্দী হয়ে যায় আর আমরা প্রচলিত চিন্তাভাবনার ফাঁদে আটকে যাই। ডেভিড জে শোয়ার্জ বলেন যে যদি আপনি বড় কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে প্রচলিত চিন্তাভাবনাকে ভেঙে সৃজনশীলভাবে ভাবতে এবং স্বপ্ন দেখতে শিখতে হবে। সৃজনশীল চিন্তাভাবনার মানে হলো জিনিসগুলোকে আলাদাভাবে দেখা, নতুন পথ খোঁজা আর পুরনো নিয়মগুলোকে অন্ধভাবে অনুসরণ না করে নিজেকে প্রশ্ন করা যে এটাই কি সেরা উপায়, এর চেয়ে ভালো কিছু কি হতে পারে না। যখন আমরা সব কিছুকে চ্যালেঞ্জ করতে শুরু করি, আইডিয়া, রুটিন, সিস্টেম, তখনই আসল সৃজনশীলতা শুরু হয়। শোয়ার্জ বলেন যে প্রত্যেকটা বড় ব্যবসা, প্রত্যেকটা বড় আবিষ্কার, প্রত্যেকটা সফলতার গল্পের পেছনে একটা সৃজনশীল চিন্তাভাবনা থাকে যা লোকেরা তখন গ্রহণ করেছিল যখন অন্যরা বলেছিল যেটা হতে পারে না। আমাদের মধ্যে অনেকেই ভাবে যে সৃজনশীল চিন্তাভাবনা কোনো বিশেষ ধরনের মানুষের গুণ, যেমন শিল্পী, ডিজাইনার বা আবিষ্কারক। কিন্তু সত্যিটা হলো প্রত্যেক মানুষের মধ্যেই সৃজনশীলতা থাকে, শুধু তাকে সক্রিয় করার প্রয়োজন। আর এটা তখনই হয় যখন আপনি সচেতনভাবে আপনার মনকে নতুন আইডিয়ার জন্য, নতুন সম্ভাবনার জন্য এবং সবচেয়ে জরুরি ব্যর্থতার ভয় ছাড়া খুলে দেন। শোয়ার্জ এটার বলেন, ভয়কে সৃজনশীলতার পথে আসতে দেবেন না। ব্যর্থতার ভয়ে আপনার কল্পনা শক্তিকে ব্লক করে দেয়। তাই যদি আপনাকে সৃজনশীলভাবে ভাবতেই হয় তাহলে আপনাকে শিখতে হবে যে ব্যর্থতা কোনো শেষ নয়, বরং উন্নতির একটা অংশ। কখনো খেয়াল করেছেন ছোট বাচ্চারা কীভাবে কোনো দ্বিধা ছাড়াই যে কোনো কিছু ভাবে, যে কোনো কিছু কল্পনা করে? তাদের জন্য কোনো সীমা থাকে না। তারা একটা কলমকে রকেট বানিয়ে দেয়, একটা চাদরকে সুপারহিরোর কেপ বানিয়ে দেয়, কারণ তারা এখনও শেখেনি যে কোনটা সম্ভব আর কোনটা নয়। এটাই হলো বিশুদ্ধ সৃজনশীলতা। কিন্তু যত আমরা বড় হই, সমাজ আমাদের শেখায় যে বাস্তববাদী হও, স্বপ্ন দেখো না, যুক্তি দিয়ে ভাবো, আর সৃজনশীলতা ধীরে ধীরে চাপা পড়ে যায়। শোয়ার্জ এই শর্তানুধীনতাকে ভাঙার কথা বলেন। আমাদের আবার সেই অভ্যাস তৈরি করতে হবে যা বাচ্চাদের মধ্যে থাকে, মুক্তভাবে কল্পনা করা, খোলাখুলি ভাবার সাহস রাখা। ব্যবসার ক্ষেত্রে যদি আপনি সেটাই করতে থাকেন যেটা বাকিরা সবাই করছে, তাহলে আপনি কখনো আলাদা হতে পারবেন না। প্রত্যেক সফল উদ্যোক্তাই নিজের ক্ষেত্রে নতুন কিছু ভেবেছেন, নতুন কিছু চেষ্টা করেছেন আর তারপর সফলতা পেয়েছেন। শোয়ার্জ বলেন যে যদি আপনি আপনার ব্যবসা বা কর্মজীবনে এগোতে চান তাহলে আপনাকে এই অভ্যেস তৈরি করতে হবে যে প্রতিদিন আপনার কাজকে দেখার একটা নতুন উপায় ভাবা। আমি কি এটাকে আরও ভালো করতে পারি? অন্য কোনো উপায় আছে যেটা আরও কার্যকর হবে? এই প্রশ্নগুলো আপনাকে রুটিন থেকে বাইরে বের করে ইনোভেশনের দিকে নিয়ে যায়। সৃজনশীল চিন্তাভাবনা সম্পর্কের ক্ষেত্র সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রায়শই আমরা আমাদের সম্পর্কগুলো, সেটা পরিবার, বন্ধু বা প্রেম, একটা নির্দিষ্ট ধাঁচে চালাই। একই কথা, একই ঝগড়া, একই ভুল বোঝাবুঝি।
শুয়ার্টজ পরামর্শ দেন যে যদি আপনি আপনার সম্পর্কগুলোকে শক্তিশালী এবং উত্তেজনাপূর্ণ করতে চান তাহলে আপনাকে সৃজনশীলভাবে ভাবতে হবে। কাউকে সারপ্রাইজ দেওয়া, কারো সমস্যাকে আলাদা দৃষ্টিকোণ থেকে বোঝা, কোনো সংঘাত মেটানোর জন্য নতুন উপায় অবলম্বন করা, এই সব কিছুই আপনার আবেগিক বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতারই অংশ। জীবন পরিকল্পনার ক্ষেত্রেও সৃজনশীলতার অনেক বড় ভূমিকা থাকে। অনেক লোক একই টেমপ্লেট অনুযায়ী জীবন কাটায়। পড়াশোনা করো, চাকরি নাও, বিয়ে করো, ইএমআই দাও, আর তারপর শুধু সময় কাটাও। শুয়ার্টজ এই চক্রকে প্রশ্ন করার কথা বলেন। এটাই কি আপনার স্বপ্নের জীবন, নাকি আপনি আলাদা কিছু চান? যদি আপনি আপনার জীবনকে ডিজাইন করতে চান, যেমন একটা স্থপতি তার স্বপ্নের বিল্ডিং তৈরি করেন, তাহলে আপনার সৃজনশীলতা প্রয়োজন। সৃজনশীল চিন্তাভাবনা আপনাকে এই সাহস দেয় যে আপনি নিজেকে জিজ্ঞেস করতে পারেন যে যদি কোনো সীমা না থাকতো তাহলে আমি কি করতে চাইতাম। আমি কি আমার চাকরিকে এমনভাবে বদলাতে পারি যাতে সেটা উত্তেজনাপূর্ণ হয়? আমি কি এমন একটা জীবনধারা তৈরি করতে পারি যেটা আমার মূল্যবোধ এবং ইচ্ছার সাথে মেলে? আর একটা জরুরি কথা শুয়ার্টজ বলেন যে সৃজনশীল চিন্তাভাবনার জন্য জরুরি হলো আপনার কৌতূহল বজায় রাখা। মানে সব কিছুতে আগ্রহ নিন, নতুন মানুষের সাথে মিশুন, বিভিন্ন বিষয় পড়ুন, পর্যবেক্ষণ করুন। যখন আপনি আপনার মস্তিষ্ককে নতুন ইনপুট দেন তখন সেটা স্বাভাবিকভাবেই নতুন আইডিয়া তৈরি করে। সৃজনশীলতা কখন খালি মস্তিষ্কে আসে না, তার জ্বালানি প্রয়োজন। আর সেই জ্বালানি হলো কৌতূহল, অন্বেষণ এবং পরীক্ষা নিরীক্ষা। যদি আপনি চান যে আপনার চিন্তাভাবনা এবং স্বপ্ন দেখা সৃজনশীল হোক, তাহলে আপনাকে আমি আগে থেকেই যথেষ্ট জানি এই মনোভাবকে ছাড়তে হবে। যখন আপনি ধরে নেন যে আমার সব জানা আছে, তখন আপনি শেখা বন্ধ করে দেন। শুয়ার্টজ বলেন যে সবচেয়ে সফল এবং সৃজনশীল ব্যক্তিরা সবসময় শিখতে থাকেন। তারা নতুন দৃষ্টিকোণ শোনেন, তাদের মতামতকে চ্যালেঞ্জ করেন এবং নিজেদের ভালো সংস্করণ তৈরি করেন। একটা সৃজনশীল মন সবসময় একজন শিক্ষার্থীর মতো ভাবে। সৃজনশীল স্বপ্ন দেখায় আরেকটা মজার জিনিস হলো কল্পনা বা ভিজুয়ালাইজেশন। শুয়ার্টজ বলেন যে যখন আপনি আপনার স্বপ্নগুলোকে কল্পনা করেন, মনে মনে স্পষ্ট ছবি তৈরি করেন, তখন সেই স্বপ্নগুলো বাস্তবের আরও কাছে চলে আসে। কিন্তু সেই কল্পনাতেও সৃজনশীলতা প্রয়োজন। কল্পনা করুন আপনার জীবন কেমন দেখাবে যদি আপনি নির্ভয়ে আপনার আইডিয়াগুলোকে অনুসরণ করতে পারেন। আপনি কোথায় থাকবেন, কি করছেন, কেমন অনুভব করছেন। এই ছবিগুলো আপনার ভেতরে উত্তেজনা আর শক্তি ভরে দেয়, যেটা আপনাকে কাজের দিকে ঠেলে দেয়। এখন প্রশ্ন আসে, সৃজনশীল চিন্তাভাবনাকে দৈনন্দিন জীবনে কিভাবে আনা যায়? শুয়ার্টজ কিছু বাস্তবমত পদক্ষেপের কথা বলেন। প্রথমে আপনার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন। এমন কিছু করুন যেটা আপনি আগে কখনো করেননি। কোনো নতুন বিষয় পড়ুন, কোনো নতুন মানুষের সাথে মিশুন, কোনো নতুন জায়গায় যান। দ্বিতীয়ত, প্রত্যেক সমস্যাকে একটা সুযোগ হিসেবে দেখুন, নতুন কিছু ভাবার এবং চেষ্টা করার সুযোগ। তৃতীয়ত, ব্রেন স্টর্মিংকে অভ্যেসে পরিণত করুন। প্রতিদিন আপনার লক্ষ্য বা সমস্যা নিয়ে বসে 5 থেকে 10টা আইডিয়া ভাবুন, যদিও সেগুলো বোকার মতো কেন না হোক। আর চতুর্থ, অন্যের আইডিয়া প্রত্যাখ্যান করার আগে সেগুলো বুঝুন, কারণ অনেক সময় অনুপ্রেরণা সেখান থেকেই আসে যেখান থেকে আমরা আশা করি না। সৃজনশীল চিন্তাভাবনা এবং স্বপ্ন দেখার আসল বৈসৌন্দর্য এটাই যে এটা আপনাকে সীমাবদ্ধতা থেকে মুক্তির দিকে নিয়ে যায়। শুয়ার্টজ বলেন যে পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা ভিন্নভাবে ভেবেছে, সাহসের সাথে স্বপ্ন দেখেছে এবং অপ্রচলিত পথ বেছে নিয়েছে। আর এমন মানুষ তৈরি হয় অনুশীলন, সাহস আর সবচেয়ে জরুরি এই বিশ্বাস থেকে যে আমি আলাদা কিছু করতে পারি। তাই যদি আপনি চান যে আপনার জীবন শুধু টিকে থাকার জন্য না হয়ে একটা সৃজনশীল প্রকাশ হয়ে উঠুক, তাহলে আজ থেকেই নিজেকে এই প্রশ্নগুলো করুন যে আমি কি অন্যরা যা করছে তাই করছি? আমি কি আমার কল্পনাকে খোলাখুলিভাবে অন্বেষণ করছি? আর আমি কি আমার স্বপ্নগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখছি? যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর সততার সাথে দিতে শুরু করবেন, তখনই আপনি সৃজনশীলভাবে ভাবতে এবং স্বপ্ন দেখতে শুরু করবেন। আর সেখান থেকেই শুরু হয় এক অসাধারণ জীবনের যাত্রা। তো বন্ধুরা, এই ছিল আজকের বইয়ের সারসংক্ষেপ।